বর্ষা এলেই আগরতলাবাসীর নিয়তি বদলায় না, শুধু বদলে যায় ভোগান্তির অজুহাত। এই শহরে জল জমার ইতিহাস বহু পুরনো। সেই ইতিহাস মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়ে এবার দেওয়া হয়েছিল স্মার্ট সিটির প্রকল্পের তকমা। ঘটা করে তৈরি হলো আধুনিক কভার ড্রেন, বসানো হলো শক্তিশালী পাম্প স্টেশন। দাবি করা হয়েছিল এবার আর ডুববে না রাজধানী। কিন্তু এক পশলা বৃষ্টির পরেই বাস্তব যে রূপ নিল, তাতে প্রশ্ন উঠতে বাধ্য। এই আধুনিকায়ন কি সত্যি সমাধানের জন্য, নাকি স্রেফ টাকার অপচয় হলো? কিছুক্ষণ বৃষ্টি হলেই আগরতলার রাস্তাঘাট দেখলে মনে হয় কোনো নদী। মানুষের মূল্যবান গাড়ি, বাইক থেকে শুরু করে ঘরের ভেতরের আসবাবপত্র সবই ভাসছে নোংরা জলে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে কভার ড্রেন দিয়ে শহরের জল নিষ্কাশন হওয়ার কথা, সেই ড্রেন দিয়ে উল্টো জল এসে ভাসিয়ে দিচ্ছে রাজপথ। যেসব এলাকার আগে জল কখনো জমেনি, নতুন করে সেই সব এলাকাতেও জলের তলায় চলে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি যখন আকাশ ছোঁয়া, তখন আমাদের প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ছে? কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ হওয়ার পরও কেন বারবার এই একই ব্যর্থতার খতিয়ান? ভুলটা আসলে কোথায় হচ্ছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আগরতলা শহরে বর্ষা জল জমা আর নাগরিকদের হয়রানি কি আদৌ কমবে কোনোদিন? তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বিশ্বজিৎ বাবু, আপনি এর আগেও এই ইস্যুতে কথা বলতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন, আপনি বলেছেন অনেক কিছু। আজ শুরুতে একটা কথা জানতে চাইবো আপনার কাছে। এবারের বর্ষায় আগরতলা শহরের পরিস্থিতি দেখে আপনার কি মনে হয়েছে? নগরবাসী কতটা জলমগ্নতা থেকে মুক্তি পেয়েছে? বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে শুরু করে সবকিছুতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে আগরতলা ফ্লাড সিচুয়েশনটা কিভাবে ছিল। এখানে একটা জিনিস পরিষ্কার যেটা বোঝা গেছে, সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে অনেক রাস্তায় যেখানে ড্রেনের কাজ হয়েছে আর যেখানে ড্রেনের কাজ হয়নি, যেখানে হয়েছে ওই রাস্তায় দেখা গেছে ফ্লাড ওয়াটার বেশি দেখা গেছে ওইখানে, এবং যেখানে হয়নি ওইখানে ফ্লাড ওয়াটারটা কম্পারেটিভলি কম দেখা গেছে। এটা এখন ধরুন এটা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যার যার মতামত দিয়েছে। আমরা এখানে নিউজ ভ্যানগার্ডে গতবার আলোচনায় যখন ড্রেন বানানো হচ্ছিল, ড্রেনের মানে রাস্তার জল ড্রেনে কিভাবে যাবে এই ইস্যুটা নিয়ে কিন্তু আমরা কিন্তু আলোকপাত করেছিলাম, একদম এটা পরিষ্কারভাবে আলোকপাত করেছিলাম। এবং তখন এই কথাও বলা হয়েছিল যে দেখা যাক তাহলে এটা কোন সায়েন্স দিয়ে করা হচ্ছে, যেটাতে মানে কি দেখা যায়, একটা বৃষ্টি হলে পরে আমরা বুঝতে পারবো প্র্যাকটিক্যাল জিনিসটা কি হচ্ছে। আশা করি যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা, ইঞ্জিনিয়াররা থেকে শুরু করে সবাই, ওনারা নিশ্চয়ই বাই দিস টাইম ওনারা নিশ্চয়ই বুঝে গেছেন ব্যাপারটা কি হতে যাচ্ছে এই কাজে। এবং কিছু কিছু জায়গায় হয়তো ড্রেনের ভেতরে হোল করে, আরে ওয়ালের ভেতরে হোল করে ড্রেনের ভেতরে জল নেওয়ারও চেষ্টা হয়েছে, শোনা গেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে এই যে কর্মকাণ্ড, স্মার্ট সিটি ড্রেনের কাজ থেকে শুরু করে ওভারঅল কর্মকাণ্ডে, এই কর্মকাণ্ড থেকে শুরু করে ত্রিপুরার ওভারঅল যে আমরা বলতে পারি যে ডেভেলপমেন্টের কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ঢালাওভাবে পয়সা দিচ্ছেন। স্মার্ট সিটি তো আমরা প্রচুর পয়সা এখানে ইয়ে করা হচ্ছে, এছাড়াও অন্য আরো অনেক প্রজেক্টও করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই টাকা আমরা ইউটিলাইজ করা হচ্ছে অনেক কিছুই। এটার ব্যাপারে পাবলিক এটা নিয়ে কি ভাবছে, এটা নিয়ে আগরতলা মিউনিসিপ্যালিটির কর্মকর্তা থেকে শুরু করে আমি রাজ্য সরকারের যারা আছে উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ সবার কাছে আমি বলবো এটা নিয়ে আপনারা রিভিউ করার দরকার আছে। হোয়াট ইজ পাবলিক পারসেপশন অ্যাবাউট দ্য গভর্নমেন্টস, এই যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এগুলো নিয়ে
কারণ এগুলোর পারসেপশন যদি ভালো হয়তো ভালো, খারাপ হলে তো এটার জন্য নিশ্চয়ই সরকারের মানে আপনি বলবো যে এটা ইন্ট্রোস্পেকশনের দরকার আছে যে কোথায় কি হচ্ছে। পাবলিক পারসেপশন তো আগামী সামনে তো আশা করি এসআইআর এর পরে ত্রিপুরার ইলেকশনে বোঝা যাবে পাবলিক পারসেপশন, কিন্তু ইন জেনারেল পাবলিক পারসেপশন যেটা দেখা যাচ্ছে সেটা আশা করি যারা মানে এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেই সঙ্গে আমলা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব সবাই আশা করি এটা নিয়ে চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করছি। ওকে, ঠিক। আপনি যেটা বললেন যে জনগণ কি ভাবছে এবং জনগণ সেটাই ভাববে, জনগণ যেটা উপভোগ করবে তার উপর ভিত্তি করেই হয়তো জনগণ ভাববে। এবং বর্ষার সময় বিগত কয়েকদিন আগেও একদিন বৃষ্টি হওয়ার পর বা কিছুক্ষণ বৃষ্টি হলে পরে আগরতলা শহরের যে রূপ দেখা গেছে, যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে, খুব বেশি কোমর জল হয়নি, বুক জল কোথাও হয়নি, কিন্তু জলমগ্ন হয়ে আটকে ছিল জলটা। এবং সেটা দেখে আমি একটা লাইন এখানে অ্যাড করছি। এখানে একটা হচ্ছে পাম্পিং অ্যারেঞ্জমেন্ট আর একটা হচ্ছে ড্রেনেজ অ্যারেঞ্জমেন্ট, কিন্তু দুটো কিন্তু আমরাকে মিশিয়ে নিলে ঠিক হবে না মেশানোটা। পাম্পিং অ্যারেঞ্জমেন্টের কাজ করেছে, কাজ করছে এবং কাজ করছে বলেই কিন্তু আমরা এখানে জলটা বেশি দূর দাঁড়াইনি, অনেক জায়গাতে আমরা দেখেছি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা আসবে যে ড্রেনেজের আমরা যে কাজ করলাম এটা কি আমাদের যে পারপাসে ড্রেনটা আমরা করতে চেয়েছিলাম সেই পারপাসে হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি, বা এটার মনিটরিং থেকে শুরু করে ওভারঅল বিষয়টা নিয়ে। ঠিক, আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব, আপনার কাছে বিস্তারিত জানবো যে ড্রেন নিয়ে অনেক অভিযোগ শোনা গেছে, সেই ড্রেনের ব্যাপারটা শুনবো। কিন্তু আমাদের সঙ্গে কথা হচ্ছিল যে এই বর্ষাকাল এলেই যে অভিজ্ঞতাটা হয় রাজ্যবাসীর বা বিশেষ করে শহরবাসীর, নগরবাসীর, আগরতলা শহরের জনগণের, আপনি বলছিলেন যে সেই পার্সপেক্টিভ থেকে মানুষ কিন্তু চিন্তা করবে, বুঝবে এবং সেটাই বিচার করবে। স্যার, একজন নগরবাসী হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলছে? বর্ষাকালে শহর আগরতলার জল জমার যে সমস্যা সেটা কতটা সমাধান হলো, বিশেষ করে এই কভার ড্রেনগুলো তৈরি হওয়ার পর এবার প্রথম বর্ষা ছিল। নমস্কার ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের। আগরতলার শহরবাসী যারা আছেন তাদের যা অভিজ্ঞতা এই জল সম্পর্কে, বৃষ্টি হলেই শহরের বিভিন্ন আনাচে কানাচে জল জমে যায়। নগরবাসী হিসাবে আমার একই অভিজ্ঞতা আছে। তো এটা মানুষের একটা দীর্ঘদিনের একটা ভোগ, দুর্ভোগ, যেটা শহরবাসী ভুগে থাকছেন বছরের পর বছর ধরে। এবং সরকার নানা রকম প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেটা সেরকম আশানুরূপ বা কাঙ্ক্ষিত কোনো ফল পাওয়া যাচ্ছে না, মানুষের ভোগান্তির অবসান ঘটছে না। এবারের যে বর্ষা, সেই বর্ষাটা কিন্তু এখনো সেই ভারী বর্ষা বলতে আমরা বর্ষণ বলতে আমরা যেটা বুঝি, বর্ষাকাল তো চলছেই, ভারী বর্ষণ কিন্তু হয়নি। তার একটা সিমটম হলো আমাদের শহরের পাশ দিয়ে যেই নদীটা গেছে, কোয়াই নদী, হাওড়া নদী, এটার উৎসস্থলে যদি পাহাড়ে, বড়মুড়া পাহাড়ে যদি বৃষ্টিটা বেশি হতো, তাহলে এখানে এই নদীর, হাওড়া নদীর যে জলস্ফীতি, সেই জলস্ফীতির ফলে শহরের অভ্যন্তরে উল্টো জল ঢুকে এখানকার পরিস্থিতি আরো খারাপ করে, বন্যা পরিস্থিতিটাকে আরো খারাপ করে, জলস্ফীতিটাকে আরো খারাপ করে। তো সেই অর্থে আমরা দেখলাম যে পাহাড়েও খুব একটা বেশি বৃষ্টি হয়নি, একদিন শুধু একটু ভরেছে, কিন্তু অন্যবারের মতো যেরকম বন্যা হয়ে যায়, মানে নদীর দুকুল ছাপিয়ে জলটা অন্যদিকে ছুটে বেরিয়ে যায়, তো সেটা কিন্তু এবার হয়নি। এখন তারপরেও আমরা দেখলাম যে, বা এখানে চ্যানেলগুলো বিভিন্ন সময় মানে বৃষ্টি হলে পরে যেরকম দেখা যায় যে সাধারণ বৃষ্টির পরেও যে জল জমে যায়, মানুষ ঘর থেকে বেরোতে পারে না, গাড়ি নষ্ট হয়, বাইক স্কুটার তো নষ্ট হচ্ছেই, মানুষের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেখানেও জল ঢুকে যায়, বা যারা একটু লো ল্যান্ডে বাড়িঘর আছে ওদের ঘরেও জল টল ঢুকে যায় এবং তাদের জিনিসপত্র নষ্ট হয়। এটা ধারাবাহিকভাবে এটা চলছে। এখন এইটা আরো আমার মনে হয় আর একটু এবার বাড়তি সংযোজিত হয়েছে, বা গেল বছরও আমরা এই চ্যানেলেই একদিন আলোচনার প্রসঙ্গে আমরা সেখানে বলেছিলাম, আমার যতদূর মনে হয় এখন যে ড্রেনের যে সিস্টেমটা, যেভাবে ওরা ড্রেনটা করছে, আমার মনে হয় সরকারের বিশেষবাবু বলেছেন এখানে
যে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা স্মার্ট সিটির নামে গভর্নমেন্টের টাকাগুলি আসছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা স্কিম। এটা শুধু আগরতলা শহর না, সরকার, কেন্দ্রীয় সরকার এরকম অনেকগুলো শহর, মানে প্রচুর শহর স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করেছেন। এই শহরগুলো ডেভেলপমেন্টে কাজ করছেন, তার মধ্যে আগরতলা শহরটাও আছে। এটা আমরা খুব মানে যে গর্বিত যে আমাদের আগরতলা শহরটাকে ওনারা রেখেছেন। তো এখন টাকা যেভাবে আসছে এবং কাজের যা গতি প্রকৃতি আছে, আমি তো আসলে প্রকৌশলী না, উনি বিশ্বজিৎবাবু প্রকৌশলী, উনি ঠিক আরো ভালো করে ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আমি যা চোখে দেখছি অন্য নাগরিকদের মতো আমার দৃষ্টিতে যা আসছে সেটা হলো যে আমাদের শহরের যে রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটগুলোর যে লেভেল, সেই লেভেলের থেকে অনেক উপরে এখানে ড্রেনেজ সিস্টেমটা করা হয়েছে। অর্থাৎ রাস্তার যেখানে লেভেল দেখা যায়, ড্রেনের তলদেশটা সেখানে গিয়ে সেখান থেকে শুরু হয়েছে অনেক জায়গায়। এবং কোথাও কোথাও ড্রেনের যে সিস্টেমটা কিন্তু এইভাবে একদম কোথাও উপরে কোথাও নিচে, মানে কোথাও আছে না যে আমরা দেখলাম যে এটা একটা সমতা মানে বিধান করে হয়েছে, সেরকমও না, অন্তত আমি আমার এলাকাতে যা দেখতে পাচ্ছি। তো এটা এরকম ভাবে এটা হচ্ছে, ফলে কি হয়, অর্থাৎ রাস্তার জলটা যেখানে ড্রেনে ঢোকার কথা, সেই ড্রেনে ঢোকার আর অবসর পাচ্ছে না। সেই ড্রেনের মধ্যে যদি ফুটোও রাখে, মানে জলটা, রাস্তার জলটা ঢোকার জন্য, কিন্তু যেহেতু ড্রেনের লেভেলটা নিচে আর উপরে, রাস্তাটা নিচে, সেই জন্য কি হচ্ছে, ওই জলটা সেখানে ঢুকছে না। অটোমেটিক্যালি অল্প বৃষ্টির ফলেই মানুষ দেখতে পাচ্ছেন যে না, জলটা জমে গেছে। এখানে আরেকটা জিনিস ঠিকই, যে মেশিনগুলো যদি সেভাবে তৎপরতার সঙ্গে কাজ না করতো, তাহলে মানুষের ভোগান্তির কিন্তু আরো শেষ থাকতো না। এখন আমার মনে হচ্ছে যে টাকা, সব গভর্নমেন্টের যে টাকাগুলো খরচ হচ্ছে, দেদার টাকা, সেই টাকার ইউটিলাইজেশনটা কতটুকু হচ্ছে, কাজের গুণমান কতটুকু হচ্ছে, পরিকল্পনা কতটুকু কাজ করছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। নাকি শুধু টাকাটা খরচ করতে হবে বলে খরচ করা হচ্ছে একটা, কারণ আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছে এবং রাস্তাঘাটগুলি এত বেশি গর্ত, এত বেশি বৃষ্টির ফলে কি হচ্ছে, আমরা বৃষ্টি হলে পরে যেমন জলের জন্য যাতায়াত করতে পারছি না, বৃষ্টিটা যেই মাত্র চলে গেল, এবার ধুলার জন্য আমরা যেতে পারছি না, এত ধুলা হয় রাস্তার মধ্যে গাড়িগুলো যখন চলে। আর অসংখ্য গর্ত হওয়ার মূল কারণ হলো, একটা হলো মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ সিস্টেম যেটা ওরা করছে সেটা, এখন ইলেকট্রিক লাইনগুলো আন্ডারগ্রাউন্ড যাচ্ছে সেটার একটা, বা অন্যান্য যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ রাস্তাকে বারবার খোঁড়া হচ্ছে। একটা রাস্তা দেখা গেল যে একবার মেরামতি হচ্ছে, মেরামতির পরে আবার নতুন করে সেখানে সেই রাস্তাটাই, সেই জায়গাটাকে আবার খোঁড়া হচ্ছে। এখানে গভর্নমেন্টের, আমি তো বলবো, টাকার একদম আদ্যশ্রাদ্ধ হচ্ছে। একটা তৈরি জায়গা, তৈরি রাস্তাকে আবার করা, মানে সেখানে গর্ত করা, এবং এই গর্তগুলোকে যে আবার যে মানে একটু ভরে দেওয়া, এটা তৎপরতার সাথে হচ্ছে না। অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের, মানে বিভিন্ন সেকশনের যে কাজগুলো হচ্ছে, সেই কাজের মধ্যে কোনো ইয়ে থাকছে না, মানে কি বলবো আমি, সমতা থাকছে না, সামঞ্জস্য থাকছে না, মানে সমন্বয় থাকছে না, সোজা কথা, সমন্বয় থাকছে না। সমন্বয় না থাকার ফলে কি হচ্ছে, পুরো রাস্তাগুলো ভাঙা। এখন মানে এই লাইন ডিপার্টমেন্টের সমন্বয় নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছি, এবং শুধু আমরা নয়, সবাই, জনগণও প্রশ্ন তুলেছে, কেন বারবার একটা রাস্তা মেরামত করার পর সেটাকে কদিন পরেই আবার খোঁড়া হয়? তাহলে কি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকে? একই কাজ বারবার করতে গিয়ে জনগণের টাকা, ট্যাক্সের টাকা এই খরচগুলো করা হয়, সেগুলোকে কেন অপচয় করা হচ্ছে? এই প্রশ্ন বারবার। আমি আসবো আপনার কাছে আরেকবার, আমরা কভার ড্রেনটা নিয়ে একটু কথা বলবো, কারণ বারবার একটা কথাই হচ্ছিল যে সবাই, যারা বিশেষ করে বিশেষজ্ঞ যারা, সবাই বলেছিলেন যে এবার বর্ষাকালটা দেখার পর বোঝা যাবে যে কভার ড্রেনগুলো যে করা হয়েছে সেগুলো আদৌ কতটা ঠিক করা হয়েছে। বিশ্বজিৎবাবু, এই যে কভার ড্রেনগুলো নিয়ে অনেক অভিযোগ তো আগে শোনা যায়, এখন মানে এগুলোর কোয়ালিটি নিয়ে বা কি ধরনের কাজ হচ্ছে, আপনারা যারা বুঝতেন, আপনাদের মতো মানুষরা যারা বোঝেন যে কাজ যখন হচ্ছে, তখন থেকে অনেকগুলো অভিযোগ আমরা শুনেছি, কাজের কোয়ালিটি নিয়েও কিন্তু কথা উঠেছে। এখন বৃষ্টি দেখে কি মনে হচ্ছে, এই ড্রেনগুলো বানানোর সময় কি আদৌ শহরের ভূপ্রকৃতি বা জলের স্বাভাবিক অভিমুখ খতিয়ে দেখা হয়েছিল? মানে কভার ড্রেনগুলোর ধারণ ক্ষমতা কি বর্ষার সর্বোচ্চ বৃষ্টির পরিমাণের কথা মাথায় রেখে করা হয়েছে, নাকি মানে স্রেফ আন্দাজের উপর একটা কংক্রিটের কাঠামো দাঁড় করানোর প্রয়োজন, সেটা করিয়ে দেওয়া হয়েছে? বিষয়টা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা উনি যেটা প্রশ্নটা তুলেছেন, হ্যাঁ, এটা যখন ধরুন আপনার এখানে আমরা সেন্ট্রাল ডিপেন্ডেন্ট স্টেট,
আমাদের এখানে ধরুন না সরকারি টাকা আসবে না বলে আপনি বলুন বাহানা বলুন বা যাই বলুন আপনি কিছু বলতে পারবেন, এটা এই কারণে একটা কিছু। আপনি যখন টাকা পাচ্ছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন আপনাকে ঢেলে টাকা দিচ্ছে, তারপর যদি আপনার এই টাকাটা ইউটিলাইজও হচ্ছে, কিন্তু এটা যদি জনগণ যদি এই ইউটিলাইজেশনে স্যাটিসফাইড না হয়, বিশেষ করে ড্রেনের কাজকর্ম নিয়েও যেটা আগের থেকেই কথা হচ্ছিল, মানে বারবার কথা উঠে এসছে এখানে, ড্রেনের ভেতরে কাঠের কাটানো স্ট্রাকচার দিয়ে আগেও যে সেন্টারিং করে বন্ধ রাখা, ড্রেনের জল যাওয়ার রাস্তা প্রসঙ্গ নিয়ে উঠেছে। তো এটা দেখুন, এটা নিয়ে উনি যে প্রশ্নটা তুলেছেন, এটা ওনার প্রশ্ন না, এটা সাধারণ আমি অনেকের কাছে এই প্রশ্নটা আমি দেখেছি, ওনাদের মনে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন আসতে পারে এটা নিয়ে, এবং এটার জন্য জনগণকে দোষও দিতে পারবেন না সরকার, কেননা আপনি যদি কাজ করে পয়সা ইউটিলাইজ করে আপনি যদি সার্ভিস প্রোভাইড করতে না পারেন, তখন জনগণ আপনাকে এই প্রশ্নটা করবেই, এটাই স্বাভাবিক। এটা আলাদা বিষয় যে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা পাওয়াতে অনেক কাজ হচ্ছে, কিন্তু একই সঙ্গে সঙ্গে কাজের ইউটিলাইজেশন যখন পাবলিককে স্যাটিসফাই করতে না পারে, আর স্যাটিসফাই করার পরিবর্তে যদি ভোগান্তি তৈরি হয় বিশেষ করে, তখন তো এটা নিয়ে পাবলিকের একটা প্রশ্ন আসবেই, যেটা আমি প্রথমেই বলছিলাম। এবং অনেক কিছুই উনি যেটা বলেছেন, এটা কোঅর্ডিনেশনের অভাব, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি জিনিসটা নিয়ে, যে কোঅর্ডিনেশনের অভাব আছে। বা ধরুন না আমরা যেটা আগে বলে, যেটা হচ্ছে কি এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে কোনো একটা, এটা তো একটা প্রজেক্ট, স্মার্ট সিটি প্রজেক্ট, এই প্রজেক্টের ম্যানেজমেন্ট স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে করবেন, এবং প্রত্যেকটার ভিতরে, এবং টোটাল স্মার্ট সিটি প্রজেক্টে আপনি এত টাকা পেয়েছেন, এভাবে আপনি করবেন, এটার একটা প্ল্যানিং থাকবে, প্ল্যানিং এর পরে আপনার এটা এক্সিকিউশন এবং সঙ্গে সঙ্গে মনিটরিং থাকবে, সব প্রত্যেক কিছু আপনার ইয়ে থাকবে। এখন ওইটার জন্য পরিষ্কার কোন রকমের প্ল্যান তো চোখে পড়ছে না মানুষের, কারণ হচ্ছে কি এটা এই যে আপনার ড্রেনটা, এটা একটা মানুষের চোখটা খুলে দিল, এটা একটা, যে এটা একটা প্রবলেম, বৃষ্টি কিন্তু আরো বাকি আছে, কিন্তু হেভি শাওয়ার যেটা হচ্ছে, তো এইটা এই জায়গাটাতে সরকারকে অত্যন্ত সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার আছে। জিনিসটা আগেও আরো বিশেষ আরো কিছু কিছু কাজ নিয়ে প্রসঙ্গগুলি আমরাও এখানে তুলেছি, কিন্তু সরকার কতটা এই জিনিসটা নিচ্ছে বা নিলেও এটা হয়তো আরো এফেক্টিভলি নেওয়ার দরকার আছে, আরো গভীরভাবে চিন্তা করার দরকার আছে। এখানে প্রথমেই হচ্ছে কি, এখানে ধরুন না আপনি এখানে যেমন ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, আপনি কাজ করার জন্য আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট ঢালাও হারে পয়সা দিচ্ছে, আপনার সেই ম্যান পাওয়ার আপনি তৈরি করার দিকে আপনি কতটা আপনি ফোকাস করেছেন ম্যান পাওয়ার। এবার ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট আপনি যদি আইএস এর উপরে সেদিন, আইএস দের ওরা শর্ট টেনিউরে বেশি কাজ দেখাতে ব্যস্ত, ওরা কনসালটেন্ট বেস করে কোনো মতে কাজ মানে আই ওয়াশ করে একটা কাজ দিকে দিয়ে, আমি পারফরমেন্স ভালো, আমি একটা প্রমোশন চাই, বাস এরকম কিছু। কিন্তু আইএসরা ম্যান পাওয়ার ডেভেলপ করবে এটা দেখা যায় না নর্মালি। ম্যান পাওয়ার ডেভেলপের জন্য পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বলুন বা লোকালি আলাদাভাবে চিন্তা করার ব্যাপার আছে এই জিনিসটাতে। ওই জায়গাটাতে একটা বড় রকমের গ্যাপ রয়ে গেছে এখানে ম্যান পাওয়ারের, এবং এই যে ওয়ার্ক কালচার, যেটা ম্যান পাওয়ারের সাথে সাথে যেটা ওয়ার্ক কালচার তৈরি হয়, ওই ওয়ার্ক কালচারটার ভিতরে বড় গ্যাপ আছে এটা। এবং এটা শুধু যে এই কাজে তা না, এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি, অন্য কাজেও এই জিনিসটা দেখা যাচ্ছে এটাতে। এবং যার ফলে কি হচ্ছে, মানে এই যে সরকারের ইমেজটা যেটা আছে, এত কাজ করার মতো সরকারের ইমেজ ভালো হওয়ার কথা, সেই ভালো হওয়ার জায়গায় সরকারের ইমেজটা কি মেনটেন করতে পারছে কিনা, এটা যথেষ্ট ডাউটফুল একটা বিষয় আছে। এবং গতবার 2023 বিধানসভা ইলেকশনে অলরেডি এটা নিয়ে, তখন ইলেকশনের পরেও এটা নিয়ে আলোচনা হয়েছিল, এবং দেখা গেছে তখনও সরকার কিন্তু কাজ কিন্তু কম হয়নি, প্রচুর কাজ হয়েছে, কিন্তু পাবলিক পারসেপশন সরকারের প্রতি তৈরি করতে পারেনি। কারণ হচ্ছে কি, এখানে ইউটিলাইজেশন অফ ফান্ডের জায়গাটাতে, যেমন আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে যেগুলো হয়েছে এগুলো তো ঠিক আছে, অন্য কাজ নিয়ে কিন্তু মানুষের মনে অনেক রকমের মানে প্রশ্ন আছে এই জায়গাটাতে। এবং এটাতে আমি কালকে দেখলাম সরকার মনে হয় মিনিস্টারদেরকে ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়ে ইয়ে করছেন, এটা আরো অনেক আগে করার দরকার ছিল। এবং যদি দক্ষ যারা আছে তাদেরকে অন্য কাজে ইউজ করা
উচিত মন্ত্রিত্বে যারা আছেন ওনাদেরকে, কারণ এটার থেকে আমার মনে হয় যে ইউটিলাইজেশন এবং পাবলিক পারসেপশন, যদি ওরা যদি মনে করে যে পাবলিক পারসেপশন রং হচ্ছে, তাহলে এটাকে রাইট করাও দায়িত্ব আছে এটা। কিন্তু ওভারঅল আমি মনে হয় এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করা দরকার আছে। আদারওয়াইজ সরকারের সদিচ্ছা নিয়ে মানুষের সন্দেহ, সরকার এবং এএমসি মানুষের সন্দেহ তৈরি হবে। ঠিক, আপনি যে কথাটা বলছিলেন গার্ডিয়ান মিনিস্টারের কথা, যেটা 8টি জেলার জন্য এক একজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেখানে গার্ডিয়ান মিনিস্টার বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বর্ষার কথা বলছি, বর্ষাতে ভোগান্তির কথা বলছি নগরবাসী, আমরা প্রত্যেক বছর দেখছি বর্ষা হলে পরে নগরবাসী বা আগরতলা শহরে জল জমছে। এবং হ্যাঁ, পাম্পিং স্টেশনগুলো, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আজকাল পাম্পিং স্টেশনগুলোর বাড়ানো হয়েছে, সংখ্যা বাড়ানো হয়েছে, সেগুলো পাওয়ার বাড়ানো হয়েছে, পাওয়ারফুল পাম্পিং স্টেশন করা হয়েছে, এবং তার জন্যে মোবাইল পাম্পিং স্টেশনও ব্যবস্থা করা হয়েছে, এবং তার জন্য জলটা জমে থাকছে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ড্রেনটা করে নেওয়া হলো, কভার ড্রেনটা, যেটা স্যার বলছিলেন যে রাস্তা থেকে অনেকটা উপরে আমরা দেখি, এবং কভার ড্রেনের ওপরে আমরা দেখেছি জালি রাখা আছে, যাতে সেখান দিয়ে হয়তো পরিষ্কার করার জন্য রাখা আছে, নাকি সেখান দিয়ে জল প্রবেশ করার জন্য রাখা আছে যদি ওই লেভেলে জল উঠে যায়। এখন আমরা দেখেছি এবং আমাদের কাছে এই অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় এই যে জমা জলটাকে ড্রেনে প্রবেশ করানোর জন্য এই ড্রেনের বডি ভেঙে দেওয়া হচ্ছে, বডিটাকে সেখানে বড় বড় হোল করে দেওয়া হচ্ছে, গর্ত করে দেওয়া হচ্ছে। এটা কতটুকু মানে আপনাদের মানে ইঞ্জিনিয়ারিং এটা কতটুকু? আমি একটা বিষয় এই জায়গাটাতে বলবো, মানে আমি ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কিছু বলাটা, কারণ আমার ফেলো ইঞ্জিনিয়াররাই করছে কাজটা, কিন্তু একটা বিষয় আমি অবশ্যই এখানে বলবো, সরকারের যারা দায়িত্বপ্রাপ্তরা এই কাজটা করছেন ওনাদের জিনিসগুলো পাবলিকলি মানে আপনার এক্সপ্লেইন করা দরকার আছে। এটা পাবলিকলি এক্সপ্লেইন করার দরকার আছে, আপনি এটা কিভাবে করছেন, আপনি এটা কি উদ্দেশ্য নিয়ে করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, তাহলে এই জিনিসটা পরিষ্কার হবে, জিনিসটা যে ওনারা কি পরিকল্পনা। সাধারণ মানুষের তো যা পারসেপশন, তো আমি বললামই, এটা পারসেপশন ইজ নট এট অল গুড যে কিভাবে করা হচ্ছে, কিন্তু তাহলে আপনি এক্সপ্লেইন করুন জিনিসটা কোথা হচ্ছে। স্মার্ট সিটির আন্ডারে অনেক ভালো কাজ আছে, আমি নেগেটিভ সবটা বলবো না, কিন্তু এই যে জিনিসগুলো, এই বিশেষ করে আপনি যে প্রসঙ্গটা উঠিয়ে আনলেন ড্রেনের বিষয়টা নিয়ে, ড্রেনের বিষয়টা নিয়ে সবারই মনে প্রচন্ড ক্ষোভ আছে এই জিনিসটা। তাহলে বিশ্বজিৎবাবু যখন কাজ হচ্ছিল কোন ধরনের মনিটরিং ব্যবস্থা কি ছিল না? কোন ধরনের এমন কমিটি কি প্রশাসনের ছিল না যারা দেখবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা বা আগামী দিনে কি হতে পারে? সবাই কি তাহলে একটাই মানে ম্যাপ ফলো করেছে যেখান থেকে এইভাবে জল জমে যাবে? মানে কারোর মাথায় কি এলো না, বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের কারোর মাথায় কি এলো না, নাকি সবাই মানে কোনো একটা অদৃশ্য কারণে চুপ করে রইল এইভাবে যে ড্রেনটা করা হয়ে গেল, এবং এই ড্রেনটার জন্য জল এখন উল্টো, অনেকেই অভিযোগ করছেন জল উল্টো ড্রেন থেকে রাস্তায় চলে আসছে। স্যার, আপনার কি মনে হয় এই জবাবদিহিতা মানে এখানে কি অবশ্যই করা উচিত এই মুহূর্তে? অ্যাকাউন্টেবল কারা অ্যাকাউন্টেবল এখানে? না, আমি বলছি, আমি আগেই উল্লেখ করেছি হাওড়া নদীর জল এবার কিন্তু উল্টো ঠেলেনি, কারণ বাড়েনি বলে। যদি ওইখানে উজানে বেশি বৃষ্টি হয় তখন এটা যদি একটু বেড়ে যায় তখন শহরের অবস্থা কি হবে, আরো ভয়ঙ্কর কিছু হবে। দ্বিতীয়ত হলো সরকার কিন্তু এখানে যারা আছেন আমলারা বা সরকারি স্তরের যারা মানে রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন আমি বলবো, বা মানে পাবলিক ইলেক্টেড বডি যারা আছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তার যে কর্পোরেট যারা আছেন, মেম্বাররা যারা আছেন, তাদের নিজস্ব স্ব এলাকা বা মিনিস্টার আছেন, আরবান মিনিস্টারও তো আছেন এখানে। শুধুমাত্র আমরা যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তার উপর ছেড়ে দিই তাহলে তো হবে না। এখন প্রশ্নটা হলো এখানে দুরকম প্রকৌশলী আছেন আমাদের এখানে সামনে। তো এখন আমলা যারা আছে, আমলারা কিন্তু সব সময় পলিটিক্যাল লিডার যারা আছে বা এরকম জনপ্রতিনিধি যারা আছে তাদের তোষণ করে চলার চেষ্টা করে, তারা মনে করে খুশি রাখতে পারলেই হলো। কিন্তু জনপ্রতিনিধি যারা আছেন তাদেরও কিন্তু এই কাজগুলি বুঝতে হবে। এরা যদি সম্পূর্ণ আমলা নির্ভর হয়, এই যে ড্রেনেজ সিস্টেমটা এরকম হলে এটার বিপজ্জনক অবস্থাটা কি হতে পারে, পাবলিক রিয়েকশন, এরা কিন্তু আমলারা কিন্তু কখনো জনপ্রতিনিধি না, তাদের ভোটের দায়ের বদ্ধতা নাই। জনগণ খুশি হলো কি মানে রাগ হলো বা অসন্তুষ্ট হলো, এটার দায়বদ্ধতা কিন্তু ওদের নাই। দায়বদ্ধতা হলো যারা জনপ্রতিনিধি আছেন তাদের।
এখন তারা কতটুকু সচেতন, এই কাজটা সম্পর্কে তাদের কতটুকু ধারণা আছে বা আইডিয়া আছে, তারা এখানে কতটা আমলাকে প্রভাবিত করতে পারেন, তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, এখন আমাদের এখানে যদি এরকম হয় যে জনপ্রতিনিধিরা কিছুই বুঝতে পারছেন না, ওদেরকে আমলারা যেভাবে বুঝায় বা অফিসাররা যেভাবে বুঝায় সেভাবে ওরা বুঝে, তাহলে কিন্তু কাজের গুণমান খুব একটা বেশি ভালো হবে না। দ্বিতীয়ত হলো জনপ্রতিনিধিদের আরো দায়িত্ব থাকে, সে দায়িত্বটা হলো যে টাকা যেটা অ্যালটমেন্ট হয়েছে একটা রাস্তার ডেভেলপমেন্টের জন্য বা ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, সেই টাকাটা সবটা খরচ হচ্ছে কিনা, না সেখান থেকে কোনো অর্থ সেখান থেকে মানে অন্য পথে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কাজের গুণমান ভালো হবে না। কারণ এখন পর্যন্ত যেটা দেখেছি যে ড্রেনগুলোর কাভার ড্রেন যেগুলো বানানো হয়েছে অথবা যেই রাস্তাগুলো মেরামত করা হয়েছে, এমনিতেও দেখা গেছে হয়তো 1 মাস বা 2 মাস পরেই দেখা যায় রাস্তাগুলোর উপরে যে মানে যেই ঢালাইটা দেওয়া হয়েছে আর কি, কার্পেটিং যেটা করা হয়েছে, সেটা এটাকে কার্পেটিং তো মানে পিচ দিয়ে যে করে যে, তো এটা দেখা যায় কি যে এখন সেটা নড়বড় হয়ে গেছে, এখন এখান থেকে এখনই মানে উঠতে শুরু করেছে, কোথাও কোথাও ছোট ছোট মানে 6 মাস 1 বছর পরে তো কি হবে, এদের গুণমানের মধ্যে এখানে যত দুর্বলতা আছে, যথেষ্ট দুর্বলতা। আমরা যদি মফস্বল তো শহরের মানুষ আমার মনে হয় বেশি সচেতন বলে এখনো এরকম রিয়াকশন গুলো বেশি সচেতন যেহেতু হচ্ছে না। বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দেখেছেন কাজের, নিশ্চয়ই পত্রপত্রিকায় লেখা হচ্ছে বা চ্যানেলগুলো কিছু কিছু বিরোধীরাও অল্প স্বল্প কিছু প্রতিবাদ আন্দোলন করছেন, কিন্তু সেভাবে যে রাস্তা বিরোধীদের জন্য কাজ যেটা আমরা কর্পোরেশন দেখলাম, এস্টাবলিশড কতগুলো মার্কেট পরিষ্কার করার জন্য, রাস্তাকে বড় করার জন্য যেখানে দরকার ভেঙে দিচ্ছে, সেখানেও কিন্তু খুব একটা জনপ্রতিরোধের ব্যাপার হচ্ছে না। তারপরে সরকারের হাতে কিন্তু সামনে কিন্তু একদম পুরো ফ্রি হ্যান্ড আছে কিন্তু কাজগুলো করার জন্য, তো তারপরে এমনটা কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। এই জায়গাটা আমার মনে হয় আমি সরকারকে বলবো যে, বা গভর্নমেন্ট যারা পরিচালনা করেন, যারা জনপ্রতিনিধি আছেন বা মুখ্যমন্ত্রী আছেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান যিনি আছেন, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের কাছ থেকে শুধু আমলা নির্ভর না হয়ে আপনারা নিজে কাজগুলো দেখুন এবং আপনাদের মানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বলুন তারা যাতে মনিটরিং রাখে সেখানে, এবং এখানে রুলিং গভর্নমেন্টের যারা আছে, রুলিং পার্টিরও কিন্তু একটা মানে ভূমিকা থাকে সেখানে। এখন আমাদের দেশের সমস্যা হলো যারা রাজনৈতিক ক্ষমতায় চলে যায় তারা তখন আর এই সমস্ত ব্যাপারগুলো দেখে ভোটে আমি জিতেছি কিনা, যদি ভোটে জিতি তাহলে ঠিক আছে, মানে জনগণ আমাকে অনুমোদন দিয়ে দিচ্ছে, জনগণের গ্রিভেন্স আছে কিনা বা সে সন্তুষ্ট কিনা সেগুলোর দিকে নজর করে না। পরে যখন দেখা যায় যে এমন একটা সময় এলো, কারণ এখন অ্যাকচুয়ালি কি মানুষ তো চায় পরিবর্তন, আমরা তো দেখলাম ওয়েস্ট বেঙ্গলে তো বিশাল পরিবর্তন হয়ে গেল, যে রুলিং গভর্নমেন্ট ছিল তারা তো ভাবতেও পারেনি এতটা বিপর্যয় ওদের হবে। তো এইরকম আমাদের এখানেও মানে বিভিন্ন জায়গায় দেখা গেছে আর কি। আমি মনে করি সাধু সাবধান, তাদের এই বিষয়গুলো একটু দেখা দরকার, কারণ মানুষের মনে যে গ্রিভেন্সটা আছে, এখন কেউ যদি সমালোচনা করেন, কেউ যদি ধরে দেন, তাকে যদি মনে করে যে উল্টা পাল্টা বলে না, দেখতে হবে এখানে আসলে যারা আলোচনা করছেন এটার এই কাজের গুণমান সম্পর্কে, সেটার মধ্যে যথার্থতা কতটুকু আছে। ঠিক নাগরিকের যেটা বিশুদ্ধবাবু বলছিলেন যে নাগরিকের কোন জায়গায় সমস্যা আছে সেটাকে বুঝতে হবে এবং সেটাকে জানতে হবে এবং সেটাকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই আজ নয়তো কাল সেটাকে গুরুত্ব দিতে হবে। এখন বিশুদ্ধবাবু, এই যে আগে বলা হতো নাগরিকরা প্লাস্টিক বা আবর্জনা ফেলার জন্য ড্রেন জ্যাম হচ্ছে, এবং এটা মানে সবটা মিথ্যেও নয়, এটা একটা হতো, কিন্তু এখন তো কোটি কোটি টাকা খরচ করে কভার ড্রেন তৈরি করার পর প্রশাসন যখন জল নিষ্কাশন করতে পারে না, তখন দায় কি মানে সির্ফ জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই ঠিক, নাকি মানে এটাও এক ধরনের প্রশাসনিক মানে পলায়ন বধ বলবেন? অ্যাকচুয়ালি তো আপনার এই আগেও পড়ি পরেও পড়ি, কখনোই শুধু জনগণের এটা একটা কারণ অবশ্যই প্লাস্টিক ফেললে, কিন্তু ওভারঅল আগরতলা ফ্লাড সিচুয়েশন এর পেছনে এখানে মানে জনগণের উপরে দায় দিয়ে মানে বাঁচার কোন রকমের এটা কোন রকমের কারণ হতেই পারে না, এটা কোন রকমের অ্যাকসেপ্টেবল হতেই পারে না। এটা প্রথম কথা হচ্ছে এটা একদম অ্যাকচুয়ালি হচ্ছে কি বিষয়, অনেক সময় অনেকে রেফারেন্স পয়েন্ট টানে। আমি যেমন ধরুন না আগেও তো এরকম ফ্লাড হতো, বা ধরুন আগের ড্রেনেজ এখানে আপনাদের মনে আছে, এখানে ড্রেনেজ ছিল মোটা ড্রেন, এটার উপরে হোল করা হয়েছিল পরে, এটা মানে আমি বলছি বিজেপির আগের গভর্নমেন্টের সময়ের কথা, তখনও অনেক কিছু হয়েছে। কিন্তু আমার পয়েন্ট যেটা আমি মেনশন করতে চাইছি সেটা হচ্ছে কি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর পরিমাণ টাকা দিচ্ছে, আপনার জিনিসটাকে একটা দাগ রাখার মতো, পাবলিকের কাছে একটা দাগ রাখার মতো যেখানে একটা স্কোপ আছে, এই স্কোপটা আপনারা কেন নষ্ট করবেন?
এটা তাহলে মানুষ তো আপনাদের এখানে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে, এটা হচ্ছে মুখ্য জিনিসটা। এবং এইটাতে দেখা যাচ্ছে একটা প্রসঙ্গ বারবারই উঠে আসছে, সেটা হচ্ছে কি যে প্রপার প্ল্যানিং এর অভাব আছে, সিনসিয়ার লোকের অভাব আছে, সিনসিয়ার ওয়ার্ক কালচারের অভাব আছে। আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আপনি এটা আগে পড়েন না, মানে ওয়ার্ক কালচারটা উন্নতি বিশেষ কিছু হয়েছে মনে হচ্ছে না। আমি আপনাকে 2005-06-এ আমি তখন বিলোনিয়া DWS এ ছিলাম। আচ্ছা, হ্যাঁ, তখন আমি ওইখানে থাকার সময় আমি দেখলাম অনেক জায়গাতে জলের সাপ্লাই পৌঁছাচ্ছে না বা এগুলো মানে ইস্যু আছে সাপ্লাই। তখন আমি বললাম যে আমাদের তো যে ওয়ারের ট্যাঙ্ক আছে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে, ওখান থেকে যতটা জল দিচ্ছে অতটা তো যাওয়ার কথা, যাচ্ছে না কেন? তারপর এটা স্টাডি করতে গিয়ে আমি পুরোটা পাইপলাইনের আপনার স্কেচ তৈরি করে, যাতে এটা পাইপলাইন ডিজাইন করে করা হয়, এটার জন্য আমি আমার এখানে উপরের অফিসে পাঠিয়েছি আগরতলাতে। একই রকম জিনিস তখনও কিন্তু বলা হয়েছিল এখানে আগরতলাতেও করার দরকার ছিল, যে আগরতলাতেও এখানে অনেকেই জানেই না কোথায় কোন পাইপ, কত ডায়ার পাইপ আছে। অনেক জায়গায় দেখবেন জল যাচ্ছে, অনেক জায়গায় জল যাচ্ছে। ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই একটা বিরাট ইস্যু এখানে। আমরা সেই বিষয়টা আসছিলাম পরে। এখন ইস্যুটা হচ্ছে কি, এই যে ডিরেকশনে যে কাজ করার প্রয়োজনীয়তা আছে, পাইপলাইন ডিস্ট্রিবিউটার তো মিনিমাম বেসিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু কোথাও কিন্তু আপনি কিন্তু অ্যাকশন দেখেছেন। এত বছর হয়ে গেল, 2005-06-এ আমি এটা পাঠিয়েছি, তারপরে থেকে আগরতলাতে কত বছর হয়ে গেল, 20 ইয়ার্স হয়ে গেল, কিন্তু এটা নিয়ে কোনো চর্চা নেই, কোনো রকমের অ্যাপ্রোচ নেই, কোনো রকমের ইয়ে নেই। মানে অ্যাকচুয়ালি একটা সেকশন অফ কর্মচারী এবং আমলা মানে পয়সা আনো খরচ করো এটাতেই ওরা মানে অভ্যস্ত, এবং নিজের কাজ দেখানো। এবং এটা শুধু যে মানে পূর্ত দপ্তরের কথা বলছি না, এটা আপনি অন্য দপ্তরের, শিক্ষা দপ্তরেও বলুন, মানে ওইটা হচ্ছে কি উনি যেটা বলেছেন আমলা নির্ভর, এটা আমরা আগেও একদিন আলোচনা করেছিলাম, এটা যে পলিটিশিয়ানরা এখানে 5 বছর পরে পরে আপনাদের আসতে হবে। এবং আমার এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ওয়ার্ক কালচার তৈরি করতে গিয়ে যে পদক্ষেপগুলো দেওয়ার, এই পদক্ষেপগুলোর অভাব আছে কিন্তু। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি কর্মচারীদের বেতন, এগুলো নিয়ে কর্মচারীদেরও নিজস্ব সিনসিয়ারিটি এবং সেই রকম মানে দায়বদ্ধতার অভাব আছে, কিন্তু এটা তো সরকারেরই এটা মানে এগিয়ে এসে জিনিসটাকে নিজের যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিকে দেখাতে হবে। এখানেই হচ্ছে সরকারের, হ্যাঁ, এবং এই জায়গাটাতেই হচ্ছে কি মানে সরকারের বেসিক সরকার পরিচালনা। আমি পত্রপত্রিকায় বিবৃতি দিলাম, এই করলাম সেই করলাম, এগুলো কোনো কাজের না এগুলো। হ্যাঁ, মেইন কাজ হচ্ছে আমি আমার যে এতগুলো ফান্ড আসছে আমি ইউটিলাইজ করছি, এটার জন্য আমি ম্যান পাওয়ার ডেভেলপ আমি কেন করলাম না? দিস ইজ এ বিগ ফেইলিওর অফ গভর্নমেন্ট আমি বলবো এই জায়গাটাতে। তুমি কেন এই জায়গাটাতে তুমি কোনো অ্যাকশন নিতে পারছো না? এই জায়গাটাতে এটা একটা রিভিউ করার দরকার। এটা ফেলিওর ইন দ্য সেন্স পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে না বলে বলছি আর কি আমি এই জায়গাটা। ওকে স্যার, এই যে মানে একটা বিষয় যে জনগণ তো ভুল করলে ফাইন হয়, জনগণ রাস্তায় ভুল করলে হেলমেট না পরলে এখন স্পট ফাইন না হলে পেছন থেকে ছবি তোলা হয়। জনগণ যে কোনো ধরনের বাড়িতে যদি কোনো কারণে কোনো কনস্ট্রাকশন করার জন্য বাইরে রেখে দেয় নিয়ম না মেনে, তাহলে বা ভুল করে ফেলে, তাহলে সেখানেও ফাইন হয়। তাহলে প্রশাসনের ভুলের ফাইন কি? এই যে মানে কোনো জবাবদিহিতা কি আছে? কি কেউ কি করবে? এই যে ড্রেনটা করা হলো, যে ড্রেনটার জন্য বলা হচ্ছে যে ড্রেনটা রাস্তার অনেক ওপরে এবং ড্রেনের জল রাস্তায় পৌঁছাচ্ছে না, উল্টো মানে রাস্তার জল ড্রেনে পৌঁছাচ্ছে না, উল্টো ড্রেনের জল রাস্তায় চলে আসছে, জল জমে যাচ্ছে। নতুন নতুন অনেক এলাকায় যেখানে জল জমে থাকতো না সেখানে জল জমে যাচ্ছে, পাম্প করে সেখান থেকে জল বের করতে হচ্ছে। কি হবে তাহলে? এভাবেই চলবে? এটাই থাকবে? এটা তো একটা রাষ্ট্র তখনই ভালো চলে তার জনগণ যদি সচেতন থাকে। এখন জনগণের মধ্যে যদি এরকম একটা লেদার্জি চলে আসে, ঠিক আছে দেখা যাক, আমার বাড়িটা তো ঠিক আছে হয়তো, বা আমি বলে আর শত্রু হবো কেন? আমি বলবো না। এটাও কিন্তু একটা মানে যারা রুলিং সরকার থাকে বা গভর্নমেন্ট যারা পরিচালনা করে তাদের কাছে এটা একটা আত্মসন্তুষ্টির কারণ হয়ে যায়। আমার মনে হয় আমরা যা করছি সব ঠিকই আছে, আর যদি ভোটে জিতে যায় তাহলে তো হলোই। এখন এই যে প্রক্রিয়াটা জনসচেতনতার অভাব, এটাই তো হলো ওদের মানে ওই কাজটা গুণমান খারাপ হলেও দেখা যায় যে প্রতিবাদ প্রতিরোধ হয় না। তো এটা হলো একটা কারণ। আর জনগণের কাছে যেটা জনগণ ওই যে আপনি যেটা পানিশমেন্টের কথা বললেন, পানিশমেন্ট হলে একটাই পানিশমেন্ট, গভর্নমেন্ট
পরবর্তী নির্বাচনের জনগণের কাছে ক্ষমতা আছে, তখন ভোটটা আছে আর কি, ভোটাধিকারটা, এই ক্ষমতাটা তো আর নিতে পারবে না। ওটা প্রয়োগ করে যদি সরকার পাল্টে দেয় তখন এটা হলো জনগণের কাছে একটা ক্ষমতা। আর এটা আর রুলিং গভর্নমেন্টের বা রুলিং পার্টি বা যারা দলগত, যেটা আমি আগেও বলেছি, তাদের একটু সচেতন থাকা উচিত। কারণ কি, বিশ্বজিৎবাবু যেটা বললেন, এই যে স্মার্ট সিটির যে আগরতলা শহরে আগেও জল জমতো, এটা নতুন কিছু না, এটা নতুন করে কিছু বলা হচ্ছে না, পুরোটাই। কিন্তু এখানে যেহেতু একটা স্কোপ আছে, স্মার্ট সিটি নামে দেদার টাকা ইচ্ছে, অঢেল টাকা, এখানে এক্সেপশনাল কিছু করে আমরা প্রমাণ করে দিতে পারতাম না। আর আগরতলা শহরটা একটা আসলে কড়াইয়ের মতো, মানে কড়াইয়ের তলাটা যেমন একটু মানে নিচের দিকে, ঠিক এরকম আমরা যদি মানে ওরিয়েন্ট চৌমুহনী বা এই শকুন্তলা রোড বা এই জায়গার রাস্তাগুলি, এটা কিন্তু আস্তে অন্যদিক থেকে এসে যেন এই জায়গায় একটু বেশি ঢালু। তাহলে এখানে কিন্তু বহু বছর ধরে আগরতলা শহরের ইতিহাসটা তো রাজন্য আমল থেকে তো আর কম দিনের ইতিহাস না। এখন এত বছর পরে সরকার আসছে, যায়, পরিবর্তন হয়, এবার আমাদের সামনে একটা স্মার্ট সিটির যে প্রকল্পটা, সে প্রচুর পরিমাণে টাকাও আছে। তাহলে এখানে এতদিনের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এই যে পরিকল্পনা, সেবাকে যে বিল্ড আপ করা, রচনা করা, সেই কাজটা কেন হলো না, কেন সেটা করা হলো না কেন? তাহলে এখানে দেখা যায় দুটো দিক থেকে দুর্বলতা আছে। একটা হলো যারা জনপ্রতিনিধি আছে তাদেরও ব্যাপারটা এতটা বেশি না, মানে তাদেরও গুরুত্বটা তারা কতটুকু বুঝেছেন বা তাদের নলেজের ব্যাপারে কতটা আছে সেটা যেমন আছে। আর এখানে আমলারা যেমন আছেন, তারাও দায়বদ্ধতা মানে তারা মানে ইয়ে করেছেন। কারণ সরকার আসে যায়, কিন্তু আমলাদের পোস্টটা তো পার্মানেন্ট। এরা তো একটা 60 বছরের পরে এরা রিটায়ারমেন্টে যাবে, এদের তো আর রিটায়ারমেন্ট নাই, মানে 5 বছরের জনগণ এদের ইয়ে করতে পারবে না। তো তাদের দায়বদ্ধতা কিন্তু কম না জনগণের উপর, তারাও কিন্তু জনগণের স্বার্থে সিদ্ধান্তটা নেওয়া উচিত। এবং আমি বলবো, যদি কোনো জনপ্রতিনিধি, তারা তো জনপ্রতিনিধি যারা প্রকৌশলী না, আবার তাদের অনেকে শিক্ষাগত যোগ্যতাও সেরকম বা কতটাই বা আছে, এগুলি পলিটিক্যাল পার্টিগুলি তাদেরকে সেভাবে তাদের নমিনেশন দেওয়া হয়তো পাশ করে যায়। এই আমাদের বোঝানো উচিত, যদি কোনো জনপ্রতিনিধি যদি কম বুঝে যে আপনার এটা যদি করেন তাহলে কিন্তু ইন ফিউচারে এটার এই ব্যাড এফেক্টটা হতে পারে। এটা ওদের, কারণ এরা হলো এক্সপার্ট, আমরা হলো এক্সপার্ট, জনপ্রতিনিধিরা কিন্তু এক্সপার্ট না। অনেকেই এক্সপার্ট, অনেকে আবার খুব দক্ষতা আছে, আমি এটা অস্বীকার করব না, বা শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও বাস্তব পরিস্থিতিগুলি এনারা অনেক সবার সমন্বয়ে একটা ভালো কাজ, এই যে সমন্বয়টা, কাজের জনপ্রতিনিধি হোক, প্রশাসন হোক, দপ্তর হোক, সবার সমন্বয়ে কাজটা ভালো করে হওয়া উচিত, ভালো কাজটা বেরিয়ে আসুক। কিন্তু এখন জবাবদিহিতাও সবাইকে একসঙ্গে হয়তো বা করতে হবে, কেন কাজটা এইভাবে হলো না। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, এখন কন্ডিশন তো এমন আমরা দেখে নিয়েছি। বিশ্বজিৎবাবু, এই যে ওপর থেকে ড্রেন পুরোপুরি কভার বা কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার পর তা ভেতর থেকে নিয়মিত পরিষ্কার বা ড্রেজিং করার মানে যে ব্যবস্থা রাখা হয়েছে তা কতটা বাস্তবসম্মত বলে আপনি দেখছেন? আর এখন কি করার আছে, এখন কিভাবে এই জায়গা থেকে মুক্তির উপায় কি? আমি একটা বিষয় বলবো, প্রথম হচ্ছে কি, যারা এই দেখুন আগরতলা শহরের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার ডিসিশন, টেকনিক্যাল ডিসিশন বলুন, সবকিছু হওয়া দরকার। আচ্ছা, এবার আমি কপি পেস্ট করে অন্য এক জায়গাটা আমাদের আগরতলাতে পেস্ট করে দিলে হবে না, কিন্তু ঠিক আমাদের লোকাল কন্ডিশনটা অনুযায়ী কিন্তু আমাদের টেকনিক্যাল ডিসিশনটা নেওয়া উচিত। আমার ইতিহাস সেটা নেওয়া হয়েছে কিনা সেটা হচ্ছে বড় ভাইটাল। সেটাই বলছিলাম আমি একটু আগে, যে টেকনিক্যালি জিনিসটাকে এক্সপ্লেইন করা, যে আমরা কোন কনসেপ্ট থেকে এটা করেছি, আমরা টেকনিক্যালি যারা করেছে অ্যাকসেপ্ট করেছে, কনসালটেন্সি সার্ভিস নিয়েই তো করা হচ্ছে এটা। তো এই কনসালটেন্সি সার্ভিস কি কি জিনিস মাথায় রেখেছে সেই জিনিসটা সরকারের এক্সপ্লেইন করা উচিত। তাহলে জনগণের যদি মিসকনসেপশন হয়ে থাকে কনসেপশনটা শুধরাবে, আর যদি মিসকনসেপশন না হয়ে থাকে তাহলে সরকারকেও ওইটার এগেইনস্টে অ্যাকশন নেওয়া উচিত, যে আমি কোথায় আমার ইয়ে হচ্ছে। দেখুন, একটা হচ্ছে কি, সরকার এমন একটা জায়গায় আছে, সরকার যদি মনে করে কি পাবলিক শুড নট বি টেকেন এজ গ্র্যান্টেড, 5 বছর পরে পরে আপনাকে আসতেই হবে এখানে। সুতরাং আপনার যে ম্যান পাওয়ার আছে, সেই উচ্চস্তরীয় আমলাই বলুন আর নিচুস্তরীয় আমলাই বলুন, ওই আমলারা যদি কাজ না করে ওদেরকে দিয়ে কাজ করানো, ওদের কাজের মনিটরিং করা, ঠিকমতো সৎ এবং ক্যাপাবল আমলাকে এবং লোককে দায়িত্বপ্রাপ্ত করা, এই সবই কিন্তু সরকারের কাজের ভিতরেই পড়ে। যদি দেখা যায় এবং মনিটর করা,
পাবলিক কি বলছে, কারণ পাবলিকের কাছে তো আর আমলা যাবে না, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট যাবে, পাবলিক কি বলছে। তো এই বলা থেকে উদ্ধার হতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আইদার আমলাদের ঠিক ঠিক লোককে বসাতে হবে, অথবা ওদের পানিশমেন্ট দিতে হবে, বা যারা যে কোনো একটা ভুল কাজ হলে এটা পানিশমেন্ট দিতে হবে। অনেক কিছু বিষয় আছে। আমি আরেকটা বিষয় এখানে রিলেটেড বলছি। এখানে দাদা বলেছেন এখানে যে হাওড়া জলটা এখানে আসেনি, আমি কাটাখালে জল টলের কিন্তু আপনি কাটাখালে আপনি দেখেছেন কিনা জানি না, একটু ড্রেজিং টেজিং একটু করা হচ্ছিল, কিন্তু সঙ্গে আপনারা দেখে থাকবেন এখানে এখানে বড় একটা কনস্ট্রাকশন হয়েছে এখানে কাটাখালে, অভয়নগর জায়গাটাতে, এবং ওইটা কোন সাইন্টিফিক্যালি কিভাবে করা হচ্ছে এটাও দেখার বিষয়। কে বা করছে, এটার অ্যাপ্রুভাল কে দিচ্ছে? কাটাখালে যেখানে একটা বড় বিষয় জল যাওয়া, জল আমাদের দেখুন আগরতলার জলটাকে যেটা আমরা বরাবর জলটাকে কোথাও না কোথাও আপনাকে পাঠাতে হবে, জলটা ওইটার জন্য দেখুন জনগণ কি দেখতে চাইবে, জনগণ চাইবে যে সরকারের একটা অনেস্ট ইনিশিয়েটিভ আছে কিনা আমার এই জলটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, প্ল্যানিং থেকে শুরু করে সব করে স্টেপ বাই স্টেপ হতে পারে, একবারে হয়তো নাও হতে পারে, কিন্তু অন্তত বুঝবে যে এটার পর স্টেপ বাই এটার পর এটা দিচ্ছি। এবং সরকারকে তখন সরকারের আমলা থ্রুতে বলুন না, সরকারের জনপ্রতিনিধিরা বুঝাতে পারবে যে আমরা এরপরে এইভাবে এগিয়ে যাচ্ছি, আমরা কাজটা এতটুকু অব্দি এগিয়েছি। এটা সেটা না করলে কি হবে, এই যে আপনি এটা কাটাখালের উপরে একটা কনস্ট্রাকশন করে দিলেন, হ্যাঁ, এটা কি মেসেজ দিচ্ছে? এটা মানে আমরা কতটা মানে এই কাটাখালকে আমরা জল নেওয়ার উপযোগী করার ক্ষেত্রে কতটা আমরা সিনসিয়ার, এগুলো একটা কনফ্লিক্টিং মনে হচ্ছে জিনিসটা, পুরোটা একটু কনফ্লিক্টিং তৈরি হচ্ছে জিনিসটা। কেনই বা করা হচ্ছে এগুলো? আমি ছোট একটা বললাম জিনিসগুলো আসলে হচ্ছে কি, মানে ইঞ্জিনিয়ার হয়ে তো ইঞ্জিনিয়ারের দোষ ধরলে আমার অনেক কিছুই প্রবলেম ধরতে হয়, কিন্তু বেরিয়ে আসার রাস্তাটা হচ্ছে, বেরিয়ে আসার রাস্তা একটাই, বেরিয়ে আসার রাস্তা হচ্ছে আপনার কাজের মূল্যায়ন করে আপনার রিওয়ার্ড পানিশমেন্ট সিস্টেম দেওয়া, সরকারি দপ্তরগুলোতে রিওয়ার্ড পানিশমেন্ট সিস্টেম, মানে শুধু মানে উপরের দিকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমাদের এডুকেশন দপ্তরে আমি জিনিসগুলো দরকার আছে বুঝার, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি নিজে দেখেছি এখানে পুরো মানে আপনার বাংলাতে এনসিইআরটি আপনার হয়েছে ট্রান্সলেট করে করা, এটা বড় কাজ কিন্তু এটা, কিন্তু আপনি দেখেছেন এই কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন ওদেরকে কোথাও কোনো সরকার কোনো রিওয়ার্ড দিয়েছে? যে কাজটা করেছে ওদেরকে রিওয়ার্ড কে পেয়েছে? দেখুন হয়তো উপরের দিকের কোনো আমলাকে কোনো একটা কিছু উপরে একটা কিছু করে দিয়েছে। তো আপনার অ্যাপ্রোচটা ডিপেন্ড করবে, আপনার গ্রাসরুট লেভেলের সাথে আপনার যদি যোগ না থাকে, আপনি যদি না বুঝতে পারেন যে এই জলটা এইভাবে যাবে এখানে, আপনার যদি জনগণ পাবলিক যেটা বলতে পারছে এটা যদি ইঞ্জিনিয়ার বাইরে থেকে এসে বসিয়ে দেয় এখানে, তাহলে আপনার কিভাবে সলিউশন পাবেন? আপনার গ্রাসরুটের কানেকশন থাকতে হবে, এবং পলিটিশিয়ানদের তো গ্রাসরুট কানেকশন মাস্ট একদম। এটা না থাকলে এটার জন্য পলিটিশিয়ানরা কি করবে এটা ওনারাই জানেন। ঠিক, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে স্যার। একটা শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় মানে নাগরিক ও প্রশাসন যৌথভাবে মানে কি উদ্যোগ নিলে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হলেও হতে পারে? খুব ছোট্ট অল্প একটু সময় আছে স্যার। না, উদ্যোগ তো একটাই, আমি আগেও যেটা উল্লেখ করেছি, এই কাজের সমন্বয়, জনপ্রতিনিধি এবং সরকারি আমলা। এবং যেহেতু এখন আরেকটা জিনিস হয়ে গেছে, যেটা হয়েছে যে প্ল্যানিং যা হবার হয়ে গেছে, ড্রেনগুলিও খোঁড়া হয়েছে, কাভার ড্রেনও অলরেডি নির্মাণ করা হয়ে গেছে। এখন একটা শুধুমাত্র হাতে কাজ আছে সরকারের, যেটা করতে পারে। প্রচুর পরিমাণে টাকা লাগবে, আরো কি রকম টাকা সরকারের ফান্ডে আছে বা এটার জন্য এই রাস্তাগুলোকে অনেক দূর আকাশের মতো তুলতে হবে। এখন এতটা না তুলতে পারলে তাহলে কিন্তু কোনো কাজের কাজ হবে না। আরেকটা দ্বিতীয়ত হলো কাভার ড্রেনের যে বিষয়টা আপনি বললেন, যে জলটা যে যাবে ঢুকবে সেই রাস্তাটা কিন্তু রাখা হয়নি, একদম রাখা হয়নি। এখন আরেকটা হলো যে ঢাকনাগুলো, লোহার ঢাকনাগুলো দিয়েছে, আমি জানি না কোন ইঞ্জিনিয়ার কিভাবে করেছেন। এই ঢাকনাগুলো সব কিন্তু এখন ওই যে যারা নেশা করে এই সমস্ত ছেলেরা এগুলো সব তুলে নিয়ে যাচ্ছে। প্রায় যেমন আমার এলাকাতে দেখলাম, আমি কালকে দেখলাম একরকম, আজকে দেখি আরেক রকম, বেশ কয়েকটা এরকম নেই। তো এখন মনিটরিং এবং কাজের যে প্রকৌশলগত টেকনিক্যাল যে বিষয়গুলো কিভাবে দিলে সেগুলি সুরক্ষিত হবে এবং রাস্তার কাজটার গুণমানটা আরেকটু কতটা উন্নত হবে, এটা প্রকৌশলী এবং যারা জনপ্রতিনিধি আছেন এবং প্রয়োজনে বিরোধীদেরও মতামত নেওয়া উচিত। তারা যদি সমালোচনা করে থাকেন কোন জায়গাটায় সমালোচনাটা হচ্ছে। এখন আমাদের দেশের সিস্টেমই হলো এক সরকার গেলে আরেক সরকারের আগের সরকারের
তুলুধুলু করে ছেড়ে দেয়। তো এই দিনের পর দিন এভাবে চলছে, বছরের পর বছর। যেটা আমি বলছিলাম যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিরও তো বয়সটা করে নেহাত কম না। তো বছরের পর বছর সেখানে সরকার যায়, সরকার আসে, বিভিন্ন, কিন্তু এই জলের যে সিস্টেমটা আগরতলা শহরের, এটার আর সমাধান হচ্ছে না। কিন্তু যেহেতু এবার একটা সুযোগ ছিল, কারণ এতদিন দেখা গেছে এত পরিমাণে অর্থ সেখানে বিনিয়োগ করা হয়নি। এবার যেহেতু অর্থের পরিমাণটা বাল্ক, বিশাল পরিমাণ অর্থ হয়েছে, এখন অর্থটাকে ঠিক মতো কাজে লাগিয়ে এইবার যদি না হয়, তাহলে আমি জানি না আর কবে সেন্ট্রাল গভর্নমেন্ট এতটা টাকা ঢেলে দেবে, তখন আবার এটা এবারে এই সুযোগ কবে আসবে সেটা অসম্ভব। সুতরাং এবারে আমার মনে হয় এখন যদিও যেইটুকু কাজ বাকি আছে, সরকারের উচিত, মিউনিসিপ্যাল কর্পোরেশনের উচিত এখন থেকে সেটাকে যদি না ধরায়, তাহলে কিন্তু এক সময় তারা কিন্তু মানে এগুলোর জবাব দিতে হবে মানুষের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। স্যার আপনাকে ধন্যবাদ, বিশুদ্ধ বাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, স্মার্ট সিটি মানে কি কেবল চকচকে কংক্রিটের ঢাকনা, নাকি নাগরিক জীবনের স্বস্তি? এই প্রশ্নটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। কোটি কোটি টাকার এই আধুনিকায়ন যদি শেষ পর্যন্ত নগরবাসীর জন্য শুধুই হয়রানি আর চরম আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তবে এই ব্যর্থতার দায় কার? প্রশাসন ও পরিকল্পনা কর্তাদের কি এর কোনো সদুত্তর দেবেন, নাকি বছরের পর বছর আগরতলাবাসীকে এভাবেই ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হবে? মানুষ জবাব চাইছে, তাই মানুষের হয়ে এই প্রশ্নগুলো আমরা বারবার করব। সঙ্গে থাকুন, আর দেশ দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। Great new look, same great taste. Your favorite power is now Prawn Power. Prawn Power, sit into action. রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পুডিং, প্রাণ পুডিং, মজায় মজায় সারাদিন। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।